কি গহীন বন রে বাবা, কেমন গা ছমছমে পরিবেশ। মনিবের থেকে পালিয়ে কেন যে এই বনে এলাম, এখন তো প্রাণটাই মনে হয় যায়। কারো খপ্পরে না পড়লেও ভয়ে হয়তো মরে যাব। এর চেয়ে তো আমার দুষ্টু মনিবেরই খামার ভালো ছিল। ওরে বাবা রে, আর যে পারছি না, খিদেই যে আমার প্রাণটা যায়। সকাল থেকে আড়ি পেতে বসে আছি, কিন্তু একটা শিকারও পেলাম না। আজ বুঝি অভুক্তই থাকতে হবে। আয় বাবা, কেউ একটা সামনে আয়। এই তো পেয়েছি। বলতে না বলতেই, কে বাবা তুমি? তোমাকে দিয়েই তাহলে আজ আমার পেট পূজা হবে। ও বাবা গো, যমরাজ তো আমার সামনেই দাঁড়িয়েছিল, তা তো দেখতে পাইনি গো। এবার বুঝি প্রাণটাই গেল। তাই রে না, অভুক্ত থাকতে আর হবে না। ওহ, খুশিতে যে আমার নাচতে ইচ্ছে করছে। এই তেলওয়ালা মুরগি, সারা শরীর যে মাংসে থলথল করছে। কোথায় ছিলে বাবা তুমি? খেয়ে দিয়ে শরীরটা যা করেছো, ওহ, একেই বলে সবুরে নেওয়া ফলে। তোমাকে আস্তানায় নিয়ে বেশ মজা করে খাবো। তাই রে না, অভুক্ত থাকতে আর হবে না। এই দুষ্টু শিয়ালটা তো দেখছি কোনো মুরগিকেই আস্ত থাকতে দেবে না। এভাবে চলতে থাকলে তো এই পৃথিবীটা একদিন পুরো মুরগি শূন্য হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, গেলাম রে। ইস, মুরগিটিকে কেমন জখম করেছে। তবে এই মুরগিটা এখনো মরেনি। যাই যাই, আমি বরং একে নিয়ে তাড়াতাড়ি খামারে যাই। লোভী খামারি, তুই আমার মুখের খাবার কেড়ে নিলি। এর মজা তোমাকে আমি অবশ্যই দেখাবো। এই তো হয়ে গেছে, বিনে পয়সায় আমার খামারে একটা মুরগি বাড়লো। ঔষধ তো লাগিয়ে দিয়েছি। আজ বরং তুই এখানেই থাক। কাল থেকে বরং অন্য মুরগিদের সঙ্গেই থাকবি আর বেশি বেশি ডিম দিবি, বুঝলি? বন্ধুরা, তোমরা জানো আমাদের এই বনের পাশেই একটা লোভী লোকের মুরগির খামার আছে, কিন্তু আমরা কেউই সেখান থেকে কোনো মুরগি খেতে পারি না। শুধু তাই নয়, আজ সে আমার মুখে থেকে খাবার কেড়ে নিয়েছে। এর জন্য তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। কাটবে। তুমি একদম ঠিক বলেছ। তাহলে কালই আমরা তাকে ধরে আনবো আর বুঝিয়ে দিব কত ধানে কত চাল। এই যে, এটাই হলো আজ থেকে তোর নতুন ঠিকানা। তুই এখানে থেকে প্রতিদিন আমাকে ডিম দিবি, তাহলেই তোকে আমি মজাদার খাবার দেব। কে ভাই তুমি? তুমি এই নরকে কোথা থেকে এলে বলো তো? একে নরক কেন বলছো? হ্যাঁ, নরকই তো, কারণ এই খামারি যে ভীষণ লোভী। আমাদের যা খাবার দেয়, ডিম চাই তারও অধিক। কি যে করে না, কিছুই বুঝি না। তা তুমি কোথা থেকে এলে বলো তো? কি বলবো ভাই, আমিও যে এক লোভী খামারির খামারে ছিলাম, সেখান থেকে পালিয়ে আসি তোমাদের এই পাশের বনে। আর তারপরেই তো তোমাদের এখানে এলাম। তবে যাই হোক, তোমাদের মনিবই আমার জীবন বাঁচিয়েছে, নইলে তো আমি ওই লোভী শিয়ালের পেটেই যেতাম। এই লোভীটা এখানেই থাক। এই পুচকে, তুই একে পাহারা দিবি। আমরা সবাই শিকারে যাচ্ছি, তুই চিন্তা করিস না, আমরা তোর জন্যেও খাবার নিয়ে আসবো। মুরগি ভাই, ও মুরগি ভাই, সামনে যে তোমাদের অনেক বিপদ গো। কেন, কি হয়েছে পাখি ভাই?
কি আর বলবো দুঃখের কথা, তোমাদের মালিককে যে ওই দুষ্টু শিয়ালরা বন্দি করে রেখেছে, আর তোমাদের মালিককে বন্দি করে তোমাদের ধরে নিয়ে যাওয়ার ফোন দিয়ে আসছে। আমি গেলাম গো, তোমরা যদি পারো তাহলে পালাও। বন্ধুরা, তোমরা সবাই শোনো, আমাদের ওই মনিবকে দুষ্টু শেয়ালরা বন্দি করে রেখেছে। এখন আমাদের উচিত আমাদের মনিবকে রক্ষা করা। সে তো আমাদের অনেক কষ্ট দেয়, তার থেকে ভালো চলো আমরা সবাই মিলে এখান থেকে পালিয়ে যাই। সে আমাদের কষ্ট দিলেও আমাদের খাবার দেয়, আর আমরা এখান থেকে পালিয়ে গেলে ওই দুষ্টু শেয়াল আমাদের ধরে ধরে খাবে। আমরা যদি মনিবকে উদ্ধার করি, ওই দুষ্টু শেয়ালের দল আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু আমরা ওই শিয়ালের সঙ্গে কি করে লড়াই করব, আর কি করেই বা আমাদের মনিবকে উদ্ধার করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। এসো এসো আমার মুরগিরা, তোমরা তো দেখছি আমার জীবন বাঁচিয়েছো। এখন থেকে আমি তোমাদের আর কখনো কষ্ট দেব না। ঘিরে নাগিন, একা একা এখানে দাঁড়িয়ে কি ফিসফিস করছিস? মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি ফোন দিয়ে আসছিস, তাই তো? রানীমা যদি জানে না তাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে, এই আমি বলে দিলাম। ও মা, তুই আবার কখন এলি? আমি তো পুরো চমকে উঠলাম তোকে দেখে। হ্যাঁ হ্যাঁ, তা তো আমিও দেখতে পেলাম। এখন বল দেখি, তোর মাথায় কি কি চলছে, খুলে বল আমাকে। তেমন কিছু না রে, এই সারাদিন প্রাসাদে থাকতে আমার আর ভালো লাগছে না, তাই ভাবছিলাম প্রাসাদের বাইরে আমি কোথাও থেকে ঘুরে আসব। এভাবে রোজ রোজ নাগরাজে থাকতে আর ভালো লাগছে না আমার। তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো? রানীমা যদি জানতে পারে তখন তোর কি হাল হবে, সেটা কি তুই একবারও ভেবেছিস? সবার সামনে তোকে অপমান করে নাগরাজ্য থেকে বিতাড়িত করবে, এই আমি বলে দিলাম। ও নিয়ে তুই ভাবিস না, তুই যাবি কিনা সেটা বল। আমরা আজ রাতে যাব, শুধু তুই আর আমি ছাড়া, এই কথা কেউ জানবে না। কি বলিস তুই? তোর কি ইচ্ছে করে না বল একটু বাইরে থেকে ঘুরে আসতে? তা তো ইচ্ছে করেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমরা আজ রাতে যাব, বুঝতে পেরেছিস তো? এখন আমি আসি তবে। সারাদিন এভাবে কেটে যায়, আর দিন কেটে রাতও হয়ে যায়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন নাগিন আর তার সৈমনি চুপি চুপি রাজ্য থেকে বেরিয়ে পড়ে আর আশেপাশে ঘুরতে থাকে। আমার খুব ভয় লাগছে রে সুই, যদি আবার রানীমা জানতে পারে। আরে ধুর, আমি তো আছি তোর সাথে, কিসের ভয় বলতো? দেখ না, রাতে ঘুরতে কত মজাই না লাগছে। আমার তো এভাবে রাতে ঘুরতে বেশ ভালো লাগে। তা তুই ঠিক বলেছিস, সত্যি রাতে ঘুরতে খুব ভালো লাগে। আরে আরে, কার যেন একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তাই না বল? হ্যাঁ হ্যাঁ, তুই তো একদম ঠিক বলেছিস, কোনো বাচ্চা মেয়ের কণ্ঠ মনে হচ্ছে। চল তো একবার লুকিয়ে গিয়ে দেখে আসি। নাগিন আর মনি লুকিয়ে গিয়ে দেখে একটা কুঠিরের ভেতরে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে বসে কান্না করছে। আহারে, মেয়েটা কত মিষ্টি দেখতে, কিন্তু এইভাবে কাঁদছে কেন? আর এত রাতে মেয়েটাই বা একা কেন? মনি, চল আমরা বরং ভেতরে গিয়ে একবার দেখি। ওর বাবা মা হয়তো আশেপাশেই আছে, চলে আসবে হয়তো এখনই। তুই চল তো প্রাসাদের দিকে ফিরে চল। এমনিতেই আমি শুনেছি শিয়ালরা আর বাঘরা নাকি খুব খারাপ হয়, জঙ্গলে ঘুরতে থাকলে নাকি আক্রমণ করতে পারে। দেখ না রে, মেয়েটা কিভাবে কাঁদছে, দেখে আমার বড্ড মায়া হচ্ছে রে। ওসব দেখে আমাদের কোনো লাভ নেই, আমরা চাইলেই এসব পশু পাখির কাছে যেতে পারবো না। এরা যদি একবার আমাদের কথা জানতে পারে তবে আমাদেরই ক্ষতি করে দেবে। চল, এমনিতে ওরা নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবে, বুঝতে পেরেছিস তো? একবার ধরতে পারলে আমাদের আর কোনো রক্ষে নেই। তুই তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না। মনি নাগিনের হাত ধরে প্রাসাদে নিয়ে যায় আর যে যার কক্ষে চলে যায়। তবে নাগিনের মাথায় শুধু একটা কথাই বারবার ঘুরতে থাকে, আমার কিছু তো একটা গোলমেল মনে হচ্ছে। না, আমি একবার যাব, এখনই যাব। ওই কান্নার আওয়াজ যে আমাকে বারবার টানছে, কেন জানি না আমার বারবার মনে হচ্ছে ওই কান্নার। কত মায়াবী চেহারা, ওর চেহারায় কত মায়া মাখানো আছে। আচ্ছা, ওর বাবা মা কোথায়? এত বড় একটা জঙ্গল, তার মাঝখানে একটা কুঠির। যদি কোনো পশু পাখি ওকে ছিঁড়ে খেয়ে নিত তখন কি হতো? এমনিতেই ছানাটা অনেক কচি, দেখি তো আগে আশেপাশে কাউকে দেখতে পাই কি না।
এই বলে নাগিন আশেপাশে সেই বাচ্চা মেয়েটির বাবা মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কাউকে খুঁজে পায় না। এই কি, এখানে তো কেউ কোথাও নেই। তবে এই বাচ্চা মেয়েটি এখানে এলোই বা কি করে? আমি বরং এক কাজ করি, আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখি এই বাচ্চাটির বাবা মা কোথায় আছে। নাগিন তার জাদু শক্তি দিয়ে বাচ্চা মেয়েটির মাকে খুঁজতে থাকে। তখন নাগিন দেখতে পায় সে বাচ্চা মেয়েটির মা বাচ্চাটিকে এই কুঠিরে রেখে অন্য একটি গ্রামে পালিয়ে গেছে, আর তার বাবা অনেক আগেই মারা গেছে। আর তার মা শেফালি শিয়ালিনী নতুন করে অন্য একটি গ্রামে সংসার পেতেছে। এইসব দেখে নাগিন বলে, পশুগুলো কতটা নিচে নামতে পারে! এত সুন্দর একটা বাচ্চা মেয়েকে রেখে কি করে পারলো বাচ্চা মেয়েটিকে এভাবে একা করে চলে যেতে? ভাবতেও আমার বড্ড খারাপ লাগছে। একবার ওকে ভাবলো না এই মেয়েটার কি হবে? আর এমন একটা কুঠিরে রেখেছে। আহারে, আমি বা এখন কি করব? বাচ্চাটাকে এভাবে এখানে একা রেখে কোথাও তো আমি যেতেও পারছি না, আর আশেপাশেও তো কেউ নেই যে বাচ্চাটিকে আমি তার কাছে দিয়ে যাব। আবার আমার সাথেও তো নিয়ে যেতে পারবো না, কারণ প্রাসাদে তো এমন পশু কন্যা নিষিদ্ধ। কি করি? এদিকে যে সকাল হয়ে আসছে। নাগিন এসব নিয়ে চিন্তায় পড়ে যায়। সে কি করবে না করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না। যা হওয়ার হবে, তবে আমি ওকে আমার সাথে নাগরাজ্যে নিয়ে যাব। তবুও ওকে এভাবে একা রেখে আমি যাব না। চল মা, আজ থেকে তুই আমার সাথেই থাকবি, কেমন? যা হবে তা না হয় পরে দেখা যাবে। এরপর নাগিন সে বাচ্চা মেয়েটিকে তার সাথে প্রাসাদে নিয়ে যায় আর তার নিজের বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। এভাবে সে রাতটা কেটে যায়। পরদিন সকালে মনি নাগিনের ঘরে আসে আর সেই বাচ্চা শিয়ালকোনাটিকে দেখে বলে, এটা তুই কি কাজ করেছিস বলতো? শেষমেশ কিনা এমন শিয়ালের ছানাকে আমাদের রাজ্যে নিয়ে আসলি। হায় হায়, এই কথা যদি রানীমার কানে যায় রে নাগিন, তবে যে রাজ্য ছাড়া হতে হবে। তুই ওকে প্রাসাদে কেন নিয়ে আসলি? রানীমা না জানলেও তোর চেঁচামেচিতে এমনিতেই সবাই জেনে যাবে। শান্ত হয়ে বস, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। এরপর নাগিন সব কথা মনিকে খুলে বলে। আহারে, পশুরা সত্যি খুব নিষ্ঠুর হয়। তবে ওকে এভাবে কতদিন আমরা লুকিয়ে রাখতে পারবো সেটা তুই ভেবেছিস? জানি না, তবে আমি ওকে আমার নিজের সন্তানের মতো করে বড় করে তুলবো। নাগিন বাচ্চা মেয়েটির নাম রাখে মল্লিকা, আর সব সময় নাগিন মল্লিকাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতো। মনিও নাগিনকে সাহায্য করত। এভাবেই কাটতে থাকে তাদের দিন। বেশ ভালোভাবে ছিল তারা। কিন্তু এই সুখ যেন বেশি দিন তাদের কপালে ছিল না। একদিন রানী নাগিনের ঘরে আসে আর দেখে নাগিনের বিছানায় শিয়াল কন্যা। তাকে দেখে তো রানীমা চেঁচিয়ে ওঠে, নাগিন, এই নাগিন, কার এত বড় সাহস আমার অনুমতি ছাড়া এই শিয়াল কন্যাকে এখানে নিয়ে আসে? কে এনেছে এই শিয়াল কন্যাকে এখানে? কে নিয়ে এসেছে? আমার রাজ্যে কিনা একটা শিয়াল কন্যা? রানীমা, আমি এনেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন রানীমা। তুই জানিস না আমার রাজ্যে কোনো শিয়াল কন্যা, বাঘ কন্যা এসবের প্রবেশ নিষেধ। তারা কোনোদিনও কারো উপকার করে না, বরং সব সময় নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে। আমি কিছুতেই এই শিয়াল কন্যাকে ছাড়বো না। ও বড় হয়ে আমাদের উপরেই আক্রমণ করবে, আমাদেরই খেয়ে নেবে। আমি ওকে এক্ষুনি মেরে ফেলবো। রানীমা, দয়া করে আমার পুরো কথাটা আপনি শুনুন। এই শিয়াল কন্যার যে আপন বলতে কেউ নেই। এরপর নাগিন রানীমাকে সব কথা খুলে বলে। সব কথা শোনার পর রানীর রাগ কমে যায়। ইস, পশু পাখিগুলোর মাঝে কোনো হৃদয় নেই নাকি? সেটাই আমি মাঝে মাঝে বুঝতে পারি না। এই ছোট্ট ফুটফুটে একটা মেয়েকে এভাবে একা ফেলে চলে গেল ওর মা। যাই হোক, এখন থেকে আর কোনো চিন্তা নেই নাগিন, আমি ওর দেখাশোনা করব। না বন্ধুরা, সবকিছু শেষ হয়ে যায়নি, সবকিছু যেন আবার নতুন করে শুরু হলো। রানীও সে শিয়াল কন্যাকে আদর করতে শুরু করে। এরপর থেকে সেই শিয়াল কন্যা মল্লিকা নাগিন রাজ্যে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বেড়াতো। একদিন শিয়াল তার বাঘমামার ওখানে যাবে বলে রওনা দিল। যেতে যেতে পথে এক হাতির সাথে তার দেখা হলো। কি রে শিয়াল, কি মতলবে ঘুরে বেড়াচ্ছিস? তোর কোনো কুমতলব নেই তো? কি যে বলো না হাতি ভাইয়া, আমি আর আগের মতো নেই। কোনো কুমতলব মাথাতেই আনি না। তোর কোনো বিশ্বাস নেই। তা এত সকাল সকাল কোথায় যাচ্ছিস বলতো? যাবো আর কোথায়, যাচ্ছি একটু বাঘমামার কাছে, তার একটু খোঁজ খবর নিতে। আমাদের বাঘমামা এত ভোলা ভালা, নড়ে চড়ে বসতেই চায় না। তবে আমাদের রাজা বাঘ এমনিতেই ভালো।
কিন্তু তোর কোনো বিশ্বাস নেই, আবার কোথায় কাকে কুবুদ্ধি দিবি তার কোনো ঠিক নেই। না না, কোনো কুমতলব নেই। এই বাঘ মামাকে নিয়ে একটু ঘুরতে বের হব। রাজার তো উচিত প্রজাদের একটু খোঁজ খবর নেওয়া, তাই তো নাকি হাতি ভাইয়া? আরে বাবা, বেটা হাতির প্রশ্নে আমার কান ঝালাপালা। ভাগ্যিস মুখ ফসকে কিছু বলে ফেলিনি। ইচ্ছে করে হাতির পা কামড়ে দিয়ে দৌড়ে পালাই, আর নয়তো লেজ কামড়ে ঝুলে থাকি। খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি পান করে নেই। আহা, কি মিষ্টি পানি! খেয়ে আমার প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু পানি পান করে আমার খিদেটা যে আরো বেড়ে গেল। কে রে ওখানে? আওয়াজ করে আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল। কুমির মশাই, তা ভালো আছেন তো? তোদের জ্বালায় কি আর ভালো থাকার উপায় আছে? রাত দিন কেউ না কেউ তো পানি খেতেই আসছে। একটু চোখের দুপাতা যে এক করব তারও কোনো উপায় নেই। মাঝে মাঝে তো মনে হয় সব বেটাকে একেবারে চিবিয়ে খাই। আহা, রাগ করছো কেন কুমির ভাইয়া? আমি তো আর জেনে শুনে তোমার ঘুম ভাঙাইনি। আমার যে বড্ড খিদে পেয়েছে। ছ্যা 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 ছ্যা। ভারী লোভী তো তুই। তোর খিদে পেয়েছে তো আমি কি করব, হ্যাঁ? না, যদি তোমার কাছে কোনো খাবার টাবার থাকে, মাছ হলেও চলবে। সারাটা জীবন তুই এরকম হ্যাংলা আর অলসী হয়ে রইলি। গতন নাড়িয়ে একটু শিকার ধরে খা না বাপু। মাথায় তো তোর খালি কুবুদ্ধি, চেয়ে চিনতে কি আর পেট ভরে? দূর হয়ে যা হতভাগা। রাগ করো না কুমির ভাইয়া। কোথায় তুমি আর বাঘ মামা, আর কোথায় আমি সামান্য শিয়াল। তোমাদের দয়ায় তো বেঁচে আছি, তুচ্ছ প্রাণী। তুই কি আমাকে তেল মাখছিস? তা সত্যি কথা বলতে কি আমার খারাপ লাগছে না। বাঘের সাথে আমাকে তুলনা করছিস? তা বেশ বেশ, তো যা, ওই পাশের গর্তে দুটো মাছ পড়ে আছে দেখ, কাল ধরেছিলাম। যা, ওগুলোই খা। তুমি কি ভালো কুমির ভাইয়া, তোমার মনটা অনেক বড়। কত শক্তিশালী তুমি। তোমার তো জঙ্গলের রাজা হওয়া উচিত ছিল। সে আর হলো কোথায়? বনের রাজা হওয়া উচিত ছিল সিংহের, কিন্তু এই জঙ্গলে তো আর সিংহ নেই, তাই বেটা বাঘ রাজা হয়ে বসে আছে। বাঘ মামা এই জঙ্গলের রাজা বটে, কিন্তু রাজা হওয়ার যোগ্যতা কি তার আছে? মাথায় বুদ্ধি শুদ্ধি তো কিছুই নেই। সবাই তার পেছনে বোকা বলে। তবে হ্যাঁ, রাজা হলে তোমাকে বেশ মানাতো বটে। কি চেহারা, কি সাহস, কি বুদ্ধি তোমার! আর মনটা কি উদার! সত্যি বলছিস? তবে সবাই তা বোঝে আর কোথায়? আমি তো সরীসৃপ প্রাণী, বুকে ভর দিয়ে চলি, সোজা হয়ে তো দাঁড়াতে পারি না। যদি পারতাম তাহলে তো আমি বাঘের চেয়ে লম্বায় অনেক বড়। তুমি তো পানিতেই থাকতে পারো, ডাঙায় পানিতে, দুটো জায়গাতেই তো তোমার অনেক দাপট। না, বনের রাজা তোমারই হওয়া উচিত। দেখি কি করা যায়। কি ভালো রে তুই। আচ্ছা দাঁড়া, আরো দুটো মাছ আছে অন্য গর্তে,
দিচ্ছি তোকে। কুমির ভাইয়া, মাছ খেতে আর রুচি নেই। দেখছো না, নদীর ওপারে একটা নাদুস নুদুস ছাগল ঘুরে বেড়াচ্ছে। আহা, কতদিন ছাগলের মাংস খাইনি। হ্যাঁ ভাইয়া শিয়াল, আমারও ছাগলে মাংস খেতে অনেক দিনের শখ। তবে ওরা খুব চালাক, নদীর পানি খেতে এদিকে তো আসেই না। ঘাসও খায় বেশ দূরের মাঠে। আমার পক্ষে অতটা দূরে গিয়ে ওদের তো ধরা সম্ভব নয়। আমি একটা বুদ্ধি করি যাতে একটা ছাগল ধরা যায়। বাঘ মামার সাহায্য নিতে হবে। তবে এখন আমি যাই। আমার রাজা হওয়ার ব্যাপারটা কিন্তু মনে রেখো শিয়াল ভাইয়া। সে হবে। বাঘ মামা, ও বাঘ মামা, বলছি ঘুমোচ্ছ নাকি? ভারী ঘুম কাতুরে। ও বাঘ মামা, বাঘ মামা। আসছে, তুই আমার এত খেয়াল রাখিস। চল, আজকে তোকে একটা মুরগি মেরে খাওয়াই। না না না, সি সি, সামান্য মুরগি কি আর তোমাকে শিকার করা মানায়? তুমি হলে এই জঙ্গলের রাজা। আহা, না খেয়ে খেয়ে তোমার কি অবস্থা হয়েছে? বাঘের মতো চেহারাটা কাকের মতো হয়ে গেছে। ও মা, আমি তো বুঝতেই পারিনি। কাকের মতো চেহারা হলে তো ভারী চিন্তার কথা। তুমি কোনো চিন্তা করো না মামা, আমি তো আছি। কাল সকালে তোমাকে আমি নিয়ে যাব। কিছু একটা শিকার করতে হবে। একটা বড় ছাগল হলে তো খারাপ হয় না বলো? আবার শিকার? এর থেকে তো আমার মুরগি মেরে খাওয়াই ভালো। তবে কাকের মতো হয়ে গেলে তো আরো মুশকিল। আচ্ছা, যাব কাল শিকারে। ঠিক আছে মামা, সেই কথাই রইলো। ওই তো ছাগলটা, যাই তো দেখি। ম্যাঁ, এ আবার কে এখানে শুয়ে আছে? আবার কোন আপদ? আরে, এ তো শিয়াল। কি শিয়াল, মতলব খানা কি? কোনো মতলব নেই। খেয়ে খেয়ে পেটটা এত মোটা হয়ে গেছে আর নড়তেই পারছি না। তা কি এমন খেলে শুনি পেট এমন ন্যাটা হয়ে গেল? কি আর বলবো তোমায়, নদীর ওপারে কি কচি কচি ঘাস, শাক পাতা খেয়ে খেয়ে পেট একেবারে ফেটে যায় আর কি। ও মা, তাই নাকি? তা তুমি শেয়াল হয়ে ঘাস পাতা খাচ্ছ? বোকা বানাচ্ছ আমাকে? ম্যাঁ, কি যে বলো তুমি? শিয়াল হয়ে কি আমার আর ঘাস পাতা খেতে ইচ্ছে করে না নাকি? আমি তো মাংস খাওয়া ছেড়ে ঘাস পাতা খাওয়া শুরু করেছি। অল্প অল্প খাই, কিন্তু ওপারে কচি কচি ঘাস দেখে বেশি করে খেয়ে নিয়েছি। কালও যাব। তা যাবে নাকি গো আমার সাথে? ইস, কতদিন কচি ঘাস খাই না। নদীর এপারে ভালো ঘাস আর নেই। তাই তো বলছি, চলো দুজনে মিলে কচি কচি ঘাস খাওয়া যাবে। তা তো বুঝলাম, কিন্তু আমি ওপারে যাব কিভাবে? নদীতে যে স্রোত, আমি তো সাঁতার কেটে ওপারে যেতে পারবো না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার একটা নৌকা আছে, তাতে করেই তোমাকে নিয়ে যাব। আমি এখন যাই, কাল সকালে আসবো কিন্তু। ইস, কি নদর ছাগল,
আমার গায়ে যদি বাঘ মামার মতো শক্তি থাকতো তাহলে বেটাকে আজকেই খেয়ে নিতাম, কিন্তু ওর শিং দুটো খুবই ধারালো, গুঁতো দিলে তো আমার পেট পুরো আউলিয়ে যাবে। যাক, কালকে বাঘ মামা শিকার করলে তো কিছু তো পাওয়াই যাবে। বেটা ছাগল গেল কোথায়? আরে ওই তো আসছে। যাক, আর চিন্তা নেই। কি, চলে এসেছো? আচ্ছা এসো, আমার ওই নৌকায় গিয়ে উঠে বসো। কত তাজা ঘাস খেতে হবে। হ্যাঁ চলো, সকাল হলেই আমার ভীষণ খিদে পায়। এই যে দেখো, কত কত ঘাস, তাড়াতাড়ি খেয়ে একটু মোটা হও তো দেখি। আমারও যে খিদে পেয়েছে, আর যে তর সইছে না। তা তুমিও খেতে থাকো, ঘাস কি আর কম আছে নাকি? হ্যাঁ, ম্যাঁ। না না, আগে নদী থেকে আমি পানি খেয়ে আসি, তারপর খাবো আর খাবো। বাঘ মামা আবার গেল কোথায়? আরে ওই কুমিরটাও তো দেখছি এদিকেই আসছে। কি যে করি, এরাই যদি ছাগলটার সব কিছু খেয়ে নেয় তাহলে আমি খাবো কি? তার থেকে আমি বরং একটা কাজ করি, ওই কুমির আর বাঘের মধ্যে লড়াই বাঁধিয়ে দেই। যে বাঁচবে তাকে দিয়েই ছাগলটা শিকার করাবো, তাতে আমার ভাগটা ঠিকঠাকই থাকবে। এই যে শিয়াল ভাই, আমি চলে এসেছি। কোথায় সেই ছাগল? ছাগল তো আছেই, তবে একটা গোলমাল হয়ে গেছে। বাঘ মামা বলেছে সে ওই ছাগলটা খাবে। কি যে করি, বনের রাজা বলে কথা। কিন্তু আমি যে তোকে আগে বললাম। কি যে বলি তোমায়, তুমি তো আর বনের রাজা নও। তুমি এক কাজ করো, ওই ঘাটে গিয়ে ঘাপটি মেরে পড়ে থাকো, তারপর যা করার আমি করছি। বাঘকে যদি জব্দ করতে পারো তাহলে ছাগল তোমার। ওই তো বাঘ মামা এসে পড়েছে। ও বাঘ মামা, এই যে এদিকে, নদীতে দেখো একটা নৌকা আছে, ওটায় উঠে পড়ো। বাহ, কি সুন্দর নৌকা! ভাগ্নে, আমি আসছি। ও মা, এই নৌকা তো নড়ে কেন? সর্বনাশ, এ তো নৌকা নয়, এ তো একটা কুমির। বেটা বাঘ, এবার তুই যাবি কোথায়? জঙ্গলের রাজা সেজে বসা হয়েছে, এবার তোকে মেরে আমি রাজা হব। বলিস কি, তুই হবি রাজা? সোজা হয়ে দাঁড়িয়ে তো হাঁটতেও পারিস না, তার আবার রাজা হওয়ার শখ। তবে দেখ মজা, শিয়াল বলেছে আমাকে রাজা করবে। ওরে বাবা, আমি পালাই। ভাগ্নে, বাঁচা আমাকে, ভাগ্নে। এই যা, বাঘ মামা তো পালিয়ে গেল। সর্বনাশ, আমার তো আর ওই জঙ্গলের ধারের কাছেও যাওয়া হবে না। ওখানে গেলে বাঘ মামা আমাকে আর আস্ত রাখবে না। ওপারে যখন আমার আর যাওয়াই হবে না, তখন ছাগলের ভাগ আমি কুমিরকে দেব কেন? আমি একাই খাবো। কোথায় কোথায় হে শিয়াল, ছাগলটাকে এবার এদিকে নিয়ে আয়। ক্ষুধার জ্বালা যে আর আমি সহ্য করতে পারছি না। না না কুমির ভাইয়া, তুমি এখন কেটে পড়ো, ছাগলের মাংস খেয়ে তোমার আর কাজ নেই। তাই এত পাজি তুই? আমিও দেখে নেব, দাঁড়া বেটা শিয়াল। এই যে শিয়াল, ঘাস খেয়ে খেয়ে আমি যে আর নড়তেই পারছি না, পেটও নাড়াতে পারছি না, মাথা তো নয়ই। বেশ হয়েছে, এবার আর তুই শিং দিয়ে গুঁতো মারতে পারবি না।
এবার আমি তোকে খাবো। এই যে বললে তুমি নাকি ঘাস পাতা খাও, নিরামিষ খাও। তুই নিরামিষ খাস তো, তাই তোর মাংস আমি খাবো। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হু, তোকে খুব মজা করে খাবো। আমি ঠিক জানতাম বেটা শিয়াল কোনো কুমতলবেই ঘুরে বেড়াচ্ছে। ঠিক সময় এসে পড়েছি। ওরে বাবা রে, আমি তো নদীতে পড়লাম, এরে বাবা। এবারে তুই যাবি কোথায়? ইয়ে! এই ছাগল খাওয়ার চক্করে আজ আমার প্রাণটা যেতেই বসেছিল। এদিকে বাঘ মামা আর কুমিরের সাথেও শত্রুতা হয়ে গেছে। বেশ কিছুদিন জঙ্গলে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। বাঘ মামার সামনে পড়লে তো আমাকে আস্ত গিলে খাবে। নদীর ওপারে যে যাব সে পথও বন্ধ। আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে।